শুভ সন্ধ্যা বন্ধুরা। জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচনা। এই যে ভোটের আগে রেফিউজিদের, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া নিশ্চিত করবেন এরকম ভাবে বলেছিলেন বিজয়বর্গীয়। আমরা মনে করছি এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক টোপ অথবা রাজনৈতিক চাল। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আলোচক হিসাবে মাননীয় সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর, জয়েন্ট অ্যাকশন ফোরাম এগেইনস্ট নো এনআরসির যিনি আমাদের সঞ্চালক, রাজ্য সঞ্চালক প্রসেনজিৎ বসুর সঙ্গে। আমি প্রথমে আলোচনার একেবারে শুরুতে মাননীয় কপিল কৃষ্ণ ঠাকুরের কাছে জানতে চাইব, কপিল বাবু, এই উদ্বাস্তু সমস্যা শুরু হয়েছে ভারত বিভাজনের সূত্র ধরে। বঙ্গ বিভাজন বাঙালির একেবারে অনুমতি না নিয়ে বাঙালি বঙ্গ বিভাজনের বিরুদ্ধে তার মত প্রকাশ করেছিল। ভারত বিভাজনের কারণে যে বিশাল সংখ্যক উদ্বাস্তু এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে আসে, একটা সময় পর্যন্ত, বিশেষ করে 2003 সাল পর্যন্ত আমরা দেখেছি এই মানুষগুলো নাগরিকত্বের আন্দোলন করেন, তারা পুনর্বাসনের জন্য আন্দোলন করেছে। নাগরিকত্বের আন্দোলন শুরু হয় 2000 সালে। 2003 সাল থেকে, যেটা আপনাদের একটা ক্ষেত্র সমীক্ষা থেকে উঠে আসে এক করুণ কাহিনী। আজকে আমরা সেই জায়গা থেকে শুরু করতে চাই। এই যে নাগরিকত্বের দাবি নিয়ে উদ্বাস্তুরা, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আসা মানুষেরা কেন এই নাগরিকত্বের দাবি করলেন, এর কারণ কি, ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, কেন আপনি তো শুরু করেছেন, কেন আপনারা হঠাৎ করে এই জায়গা থেকে একেবারে নাগরিকত্বের আন্দোলনটাকে শুরু করলেন, অনশন শুরু করলেন, কোন কোন দাবির পরিপ্রেক্ষিতে, যদি আপনি আমাদের কাছে একটু শেয়ার করেন। মাননীয় কপিল কৃষ্ণ ঠাকুর। নমস্কার। কথা শুরুর আগে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো জয় ভীম নেটওয়ার্ককে। দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আপনারা এই বিষয়টিকে আলোচনায় রেখে যাচ্ছেন। নানান আলোচক এতে অংশগ্রহণ করছেন। আপনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে নাগরিকত্ব আইন তার নানান দিক নিয়ে এত আলোচনা হয়েছে যে এর যারা দর্শক, যারা শ্রোতা, তারা ইতিমধ্যেই অনেকটা বুঝেও গেছেন। কালকেই তাপস আলোচনা করছিল এবং প্রায় কোনো অস্পষ্টতাই সে রাখেনি। সুতরাং এইটার বিষয় বুঝতে আমাদের কোনো অসুবিধা হয়নি। সুতরাং খুব সঙ্গতভাবেই আপনি যেতে চেয়েছেন যে কেন হঠাৎ করে আমরা উদ্বাস্তুদের পুনর্বাসন অথবা উদ্বাস্তুদের এদেশে তাদের ভাষার অধিকার, তাদের অন্যান্য অধিকার, তাদের জমির পাট্টা, এই সমস্ত নিয়েই আমাদের আন্দোলন গোটা ভারতবর্ষে জুড়ে আমরা শুরু করেছিলাম। কারণ বাংলার বাইরে যে সমস্ত উদ্বাস্তুরা চলে গেছিলেন তাদের জমির পাট্টা দেওয়া হয়নি, অনেক কিছুই করা হয়নি। সেসব সমস্যা দীর্ঘায়িত করছি না, আমি বলছি সংক্ষেপে যে সেই আন্দোলনটাই ছিল। হঠাৎ করে 2003-এ এসে আমরা একটা ধাক্কা খেলাম এবং আমরা একটা কি বলবো, একটা চরম ষড়যন্ত্রের মুখোমুখি হলাম বলা যায়। দেশ ভাগে বিপন্ন যে মানুষেরা, এর মধ্যে কোনো উদ্বাস্তু নেই, কোনো নমশূদ্র নেই, এটা গোটা বাঙালি। এটাকে এভাবে ভাগ করা হয় কেন, কেউ কেউ এভাবে করেন আমি জানি না। দেশভাগের ফলে যারা বিপন্ন হয়েছেন তারা সকলেই এই যে ষড়যন্ত্র তার শিকার হলেন। আমরা কিভাবে বুঝতে পারলাম?
প্রথমত আমরা যখন এই নোটিশটা দেখলাম আনন্দবাজার পত্রিকায় জুন মাসে, খুব সম্ভবত 6 বা 9 জুন এরকম একটা সময় বেরোয় এবং আমাদের দৃষ্টি আকর্ষিত হয়। তো আমরা তখন যারা সিলেক্ট এই কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের মাননীয় প্রণব মুখোপাধ্যায়, তো আমরা আমাদের যা চিঠিপত্র যেটা লেখার সেই কমিটিকে আমরা লিখি, সংসদীয় কমিটির যে প্রধান যারা ছিলেন তাদের কাছে আমরা লিখি। তারপরেও আমরা যেহেতু প্রণববাবু নিজে সদস্য ছিলেন, আমরা সভাপতি ছিলেন, আমরা একটা ডেপুটেশন টিম আমরা পাঠাই, 4 জনের একটা টিম সেখানে যায়। এবং তখন আমরা বুঝতে পারি যে আমরা যত চেষ্টাই করি তারা এই পূর্ববঙ্গের নাগরিকদের প্রতি তাদের একটা বিরূপ দৃষ্টিভঙ্গি রয়েছে। সুতরাং আমরা জনমত তৈরি করতে নামি, আন্দোলনে নামি, যেটা আপনি বলেছেন যে আমরা ঠাকুরনগরে তখন অনশন আন্দোলনের প্রোগ্রাম নিই। এখন ঘটনা হচ্ছে যে কি ছিল 2003-এ এসে কি ছিল যেটা তার আগে ছিল না। হঠাৎ করে আমাদের এভাবে একটা, এই কথাগুলো বলতে গেলে অবশ্যই বলতে হয় যে এমন একটা মিথ্যাচার তা আশা করা যায় না। রাজনীতির একদম উচ্চতম ক্ষেত্রে যারা রয়েছেন, যারা সংসদীয় গণতন্ত্রের একদম সর্বোপরি জায়গায় থেকে আইনসভায় থেকে আইন তৈরি করছেন, তারা যদি সেইখান থেকে অসত্যের আশ্রয় নেন, আবার সেইখান থেকে এমন কথা দিয়ে রাজ্যসভায় বা আইনসভায় কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে, আমি জানি না সেটা সেই আইনসভাকে অমান্য করা হয় কিনা, নিশ্চয়ই হয়, তিনি সেখানে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেন, এরকম সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকলো। এবং আমরা এটা জানলাম যে তারা বলছেন হঠাৎ করে 2003-এর প্রেক্ষাপটটা আপনারা জানেন, সেখানে আমরা প্রথম দেখলাম যে কেউই নাগরিক নয় যারা উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ভারতবর্ষে এসছেন, অর্থাৎ 1948 সালের 19 জুলাই কথাটা প্রাসঙ্গিকভাবে এসে যায়, কারণ সংবিধানেই তার আগে অবধি যারা আছেন এখানে তাদেরকে স্বাভাবিকভাবে ভারতবর্ষের নাগরিক ধরে নিয়ে তারপরে যারা এসছেন তারা 6 মাস এখানে বসবাস করলে নাগরিকত্ব পাবেন, এই কথাটা সবাই জানে। এভাবে বহু নাগরিকত্ব কার্ড পেয়েছি, আমরাও পেয়েছি, সেটা কোনো সমস্যা ছিল না। কিন্তু এই প্রথম 2003-এ এসে আমরা দেখলাম যে যারা উইদাউট ভ্যালিড ডকুমেন্ট এদেশে এসেছেন তারা কেউ নাগরিক থাকবেন না, নাগরিক হবেন না, তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এখানে কিন্তু আগেই বলেছি কোনো হিন্দু মুসলমান এভাবে ভাগ ছিল না, খ্রিস্টান বৌদ্ধ কোনো ভাগ ছিল না, সবাইকেই বলা হলো, কোনো মতুয়া কোনো এই সমস্ত কোনো ভাগ ছিল না। তো তখন আমরা এর প্রতিবাদ করতে থাকি এবং একটা পরবর্তীকালে আপনারা জানেন যে 2016-তে এসে যখন আবার নাগরিকত্ব সংশোধনের কথা বলা হচ্ছে, তখন মানুষের কাছে খুব ভালো মানুষ সাজা হচ্ছে। এই ভালো মানুষটা কি, তখন বলা হচ্ছে যে দেখো এর আগে কেউ তোমাদের নাগরিকত্ব দেয়নি, আমরাই তোমাদের নাগরিকত্ব দেব। এই মিথ্যাচারটা শুরু হলো এবং আমাদের দেশের অধিকাংশ মানুষ তারা তথ্য সম্পর্কে ওয়াকিবহাল নন, তারা প্রায় কোনো খোঁজ খবর রাখেন না, তারা হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করতে লাগলেন যে আমাদের নাগরিকত্ব ছিল না, কারণ রাজামশাই বলছেন, সোজা কথা নয়, নাগরিকত্ব ছিল না, এরা নাগরিকত্ব দেবেন। এবং ওরা তখন বলতে লাগলেন যে আমরা আইন করছি, নাগরিকত্ব দেব। এইখানটাই হচ্ছে আমার তীব্র আপত্তি। এবং আমি দু একটা ডকুমেন্টস আপনি বললে আমি আজকে উত্থাপন করবো এখানে। আমি শুধু ছোট্ট একটা গল্প আমি এখানে বলি, সেটা গল্পটা নয়, এটা আমি বহু জায়গায় এটা বলেছি, যে ধরুন ট্রেনে আপনারা যাচ্ছেন, হঠাৎ করে একজন উঠে দাঁড়িয়ে বলল বেশ কয়েকটা মানি ব্যাগ আমার কাছে আছে, আমার শর্ত পূরণ হলে আমি সেই মানি ব্যাগটা ফেরত দেব। আচ্ছা আপনি বলুন, এই মানি ব্যাগটা যে তার কাছে আছে তার মানে মানি ব্যাগটা তো সেই চুরি করেছে, সে এখন বলছে যে আমার শর্ত মানলে আমি মানি ব্যাগ দেব।
এর আগে কেউ আপনাদের মানি ব্যাগ ফেরত দিতে পারবে না। তো কেউ তো মানি ব্যাগটা চুরি করে নিতে ফেরত দেবে কেন? তো নাগরিকত্বটা তোমরা চুরি করেছো, এখন ফেরত দেওয়ার জন্য নানান ধরনের টাল বাহানা শুরু করেছো। আমি আপনাদের দেখাবো, এরা বারবার করে বলার চেষ্টা করেছে যে এর আগের সরকার, মুখ্যত কংগ্রেস সরকারকে এরা টার্গেট করেন যে কখনো এই যে উদ্বাস্তু বা দেশভাগের পরে যারা এসছেন তাদের কখনো নাগরিকত্ব দেওয়া হয়নি বা নাগরিকত্ব দেওয়ার কোনো উদ্যোগই গ্রহণ করেনি। এই যে মিথ্যাচার, বস্তুত নাগরিকত্বের কোনো সমস্যাই ছিল না। এবং একটা 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 জিনিস আপনাদের মনে আছে যে উদ্বাস্তুরা যখন আসে 71 সালে 25শে মার্চের পরে বাংলাদেশ রেভলিউশনের সময়, তখন সেই উদ্বাস্তুরা যাতে ভারতের নাগরিকত্ব গ্রহণ না করেন, কারণ তা যদি করেন তাহলে তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামটারই প্রয়োজন পড়ে না। সেই জন্যে সেই সময় একটা একটা সার্কুলার ছিল যে এদেরকে নাগরিকত্ব কার্ড ইস্যু করা হবে না। তাই এটা করতে হলো কেন? এই সার্কুলারটা সিএল গোয়েল তিনি এটা, তার নামে এটা সার্কুলারটা করা হয়েছে কেন? কারণই হচ্ছে যে তার আগে অবধি নাগরিকত্ব কার্ড ইস্যু করার আইনটা ছিল বলেই ওইটা করতে হয়েছে যে এই যারা এসছেন এদেরকে আমরা নাগরিকত্ব কার্ড ইস্যু করব না। এটা তো বুঝতে কোনো ইয়ে নেই। তো তারপরে কি হলো দেখুন, পশ্চিমবঙ্গে যখন তারও পরবর্তীকালে 75-এ শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে অনেকে চলে আসতে লাগলেন, ইত্যাদি ঘটতে লাগলো, তখন এরকম একটা বিষয় দাঁড়ালো যে এই যারা বাংলাদেশ থেকে এসছেন, ওই যে ওই 71টাকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল। পরবর্তীকালে আমরা জানি আসামে 71 সালটা রাজীব গান্ধীর সময়ে, সেই সময়ে তাদের উত্তাল আন্দোলন সেইটাকে শান্ত করার জন্য 71 সালের একটা কাট অফ ইয়ার করা হয়, কিন্তু তখন অব্দি এগুলো ছিল না। এ তো অনেক 1927 সালের ঘটনা, কিন্তু তার আগে আমরা দেখছি এরকম একটা ভুল বোঝাবুঝি ছিল যে তাহলে এরা কি নাগরিকত্ব পাবেন, কি দেওয়া হবে, বা ওই দেশ থেকে যারা এখানে পড়াশোনা করছেন তারা চাকরির দাবি করছেন কি দেওয়া হবে, বা তারা যে সিটিজেনশিপ কার্ড গ্রহণ করছেন সেটা কি সঠিক, এরকম একটা দ্বিধা কিন্তু ছিল। কারণ পুলিশ ভেরিফিকেশন যখন হয় তখন আপনি দেখবেন ওই আইবিরা বাড়িতে যখন যায় এটায়, তখন তারা এই সমস্ত প্রশ্নগুলো তোলে, সে সময়ও তুলতো। তো এটা নিয়ে যখন একটু টালবাহানা চলছে তখন পশ্চিমবঙ্গ সরকার তারা জানতে চান কেন্দ্রের কাছে যে এই যারা এখানে বাংলাদেশের সার্টিফিকেট নিয়ে টিয়ে তারা চাকরি টাকরি চাইছেন, তো আমরা তাদের কি চাকরি দিতে পারবো, তারা কি ভারতের নাগরিক? আমি একটা সার্কুলার আপনাদের দেখাই, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মানে কিভাবে। এবং এটা হচ্ছে 1988 সালের 21 জানুয়ারি 1988। এটা আমি পরে আপনাদের ই করব, আপনি শেয়ার করে দেবেন, সবাইকে। এটা জাস্ট কি আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ, নম্বর হচ্ছে 82 এডুকেশন ব্র্যাকেটে এস 4A 17/82, ডেটেড ক্যালকাটা দ্য 21 জানুয়ারি 1988। এটা ডেপুটি সেক্রেটারি এস.কে. ঘোষ এটা জারি করছেন টু দ্য ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। সাবজেক্টটা কি খেয়াল করুন, সাবজেক্টটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ ইমিগ্রান্টস ফ্রম বাংলাদেশ অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে যারা এসছেন এমিগ্রান্টস, যারা সেকেন্ডারি স্কুলে তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়টা আমি তো আমি খুব বড় করে সব গোটাটা পড়ছি না, আমি শুধু বলছি যে তার আগে ওই যে বললাম যে যেটা ছিল যে আগে এই এদেরকে নিয়োগ ব্যাপারে একটা দ্বিধা ছিল। তো তখন এটা বলছে নাও, আমরা আগেরটা উল্লেখ করে বলছেন, নাও দ্য পজিশন হ্যাজ বিন রিভাইজড বাই দ্য গভর্নমেন্ট and it has been decided that henceforth the following steps should be taken before approving the appointment of immigrants from Bangladesh as assistant teacher in secondary schools in West Bengal. অর্থাৎ নিয়োগ করা যাবে এবং নিয়োগ করতে কি কি তাদের শিক্ষাগত যোগ্যতা
সেটা ঠিক আছে কিনা সেটা তো জেনে নিতে হবে। বাংলাদেশ থেকে কেউ পাশ করে এসছে, আদৌ পাশ করেছে কিনা। তো দুটো ধারা বললেন, এক হচ্ছে সার্টিফিকেট ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউশন অফ বাংলাদেশ obtained after 16371 should be get verified through the Ministry of External Affairs, Government of India, from the concerned University of Bangladesh. তারা এটাকে তো ভেরিফাই করবেন। ইফ দ্য সার্টিফিকেট আর ফাউন্ড জেনুইন, খেয়াল করুন, ইফ দ্য সার্টিফিকেট আর ফাউন্ড জেনুইন অ্যান্ড ইফ দ্য candidate possesses valid Indian citizenship certificate, appointment of Bangladesh immigrants as assistant teacher may be approved by the Director of School Education, West Bengal. কি বুঝলেন? ঠিক ঠিক কি বুঝলেন? তার তো বলছেন যদি তাদের সার্টিফিকেট সঠিক থাকে এবং তারা যদি এখানে সিটিজেনশিপ কার্ড পেয়ে থাকেন বা নিয়ে থাকেন বা হয়ে থাকে তাদের, তাহলে তারা এখানে নিতে পারবেন, চাকরি পেয়ে তার মানে তখন চাকরি পাবেন, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে। অর্থাৎ তখনও সিটিজেনশিপ কার্ড হতো। এই যে এরা বলছেন কেউ তোমাদের সিটিজেনশিপ কার্ড দেয়নি, কি মিথ্যা কথা। দ্বিতীয়ত বলছে, দেখুন আরেকটা চমৎকার দ্বিতীয় ধারা আছে, ইন কেস অ্যান অ্যাপ্লিক্যান্ট has obtained higher academic qualifications from any recognized university in India on the basis of lower academic qualifications from Bangladesh. বাংলাদেশ থেকে লোয়ার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে এসে এখান থেকে হায়ার এডুকেশন নিয়েছে, the later qualifications from the qualification from Bangladesh need not be verified. সেক্ষেত্রে এখানে যদি হায়ার এডুকেশন তারা নিয়ে থাকেন, তাহলে ওই যে লোয়ার এডুকেশন যেটা বাংলাদেশ থেকে সেটার আর দরকার নেই। দি ম্যাটার ইজ এক্সট্রিমলি আর্জেন্ট ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আমি একটা দেখালাম যে তারা বলছেন যে নাগরিকত্ব দেওয়া হতো না, এখানেই প্রমাণ রয়েছে যে নাগরিকত্ব দেওয়া হতো না, শুধু তাদের চাকরিও দেওয়া হতো। আর একটা, এইটা 1988 সাল আমি দেখালাম, এরপরেও নানান প্রশ্ন এসছে তারপরেও, এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরেকটি সার্কুলার আমি আপনাদের শোনাই। এটা হচ্ছে, এটাও এই আর কি, নম্বর 20G26013/584/93-IC3, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোম অ্যাফেয়ার্স থেকে চিঠিটা লিখছে, নিউ দিল্লি, দ্য 24 ডিসেম্বর 1993। খেয়াল করতে বলবো আমি আপনাদের, আগেরটা আমি শোনালাম 1988, তখন কেন্দ্রে কারা? কংগ্রেস সরকার, রাজীব গান্ধী সরকার। ওই যারা এটাকে এদেরকে নাগরিক হিসেবে এবং নিয়োগ করতে বলছেন। আচ্ছা ঠিক আছে, একদম শুরু করুন। ঠিক, আমি প্রসেনজিতের কাছে একটা জায়গায় আসব। একেবারে আমরা যেটা কয়েকদিন আগে প্রেস ক্লাবে আমরা প্রেসকে 6টা প্রশ্ন জানিয়েছিলাম অমিত শাহকে কেন্দ্র করে। প্রসেনজিৎ সেটাকে কোঅর্ডিনেট করেছিলেন সঞ্চালক হিসাবে। প্রসেনজিতের কাছে আমি জানতে চাই, এই যে যেভাবে একেবারে প্রহেলিকার মতো একবার এক একজন এক এক রকমের কথা বলছে। আপনি বলেছিলেন বিজয় বর্গীয় সে কোনো হোম মিনিস্টারের দায়িত্ব নেই, মিনিস্ট্রির দায়িত্ব নেই, একজন বিজেপির ওয়ার্কার, গভর্নমেন্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সেই মানুষটি হঠাৎ করে বলছে যে আমরা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে নাগরিকত্ব দিতে শুরু করব। সেই দিনেই, যেদিন আমরা প্রেস ক্লাবে মিটিং করলাম, সেই দিনে অমিত শাহ ঠাকুরনগরে গিয়ে এই বিষয়টা খোলসা করার কথা ছিল। ঘটনাক্রমে তিনি ঠাকুরনগরে যাননি, তিনি পরের দিন চলে গেলেন মেদিনীপুর। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যার নির্দেশে এই সমস্ত কথাগুলো বিভিন্ন জায়গায় ভাসানো হচ্ছে, তিনি বলছেন যে প্যান্ডেমিক সিচুয়েশনে ভ্যাকসিন দেওয়ার পরে নাগরিকত্বের বিষয়টা ভাবা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। বিজেপি রাজ্য দপ্তরের মানে জেনারেল সেক্রেটারি
সায়ন্তন বসু মতুয়া এলাকায় গিয়ে খোলা মঞ্চে দাঁড়িয়ে বলছেন, আমরা তো আপনাদের নাগরিকত্ব দিয়ে দিতে পারতাম, কিন্তু আপনাদেরকে নাগরিকত্ব দিলে তৃণমূল সরকার পরিচালিত, দিদি সরকার পরিচালিত পুলিশরা, ডিএমরা, বিডিওরা আপনাদের ঘরে গিয়ে তল্লাশি করে আপনাদের ধরিয়ে দেবে, সেই জন্য আমরা নাগরিকত্ব দিতে পারছি না। আর সেই জন্য আমাদের কি করতে হবে? সিএম বিজেপি করতে হবে, ডিএম বিজেপি করতে হবে এবং বিডিও পুলিশ কর্তাদের বিজেপি করতে হবে, তবে আপনারা সুখের সাথে এই নাগরিকত্ব এনজয় করতে পারবেন। এই যে কথাবার্তাগুলো, সেটা কি মনে হয় না যে এটা সম্পূর্ণভাবে সামনে ভোট এসেছে জন্যে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বরা আবার কোন প্রহেলিকার আশ্রয় নিচ্ছে, আবার শরণার্থীদের সামনে একটা ধোঁকাবাজি বা জুমলাবাজি খাড়া করার চেষ্টা করছে। মাননীয় প্রসেনজিৎ বোস, গতকাল অমিত শাহ বোলপুরে যা বলেছে যে ভ্যাকসিনেশন বা টিকাকরণ না হওয়া অব্দি সিএ রুলস আসবে না বা সিএ কে ইমপ্লিমেন্ট করা শুরু হবে না, এর থেকে পরিষ্কার যে কৈলাস বিজয়বর্গীয় বা বিজেপির আর অন্য যে কোনো নেতাই নাগরিকত্ব সম্বন্ধে যাই বলে থাকুক না কেন আগে, সেগুলো বাজে কথা বলেছে। এটা একদমই পরিষ্কার, কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে বলে গেছেন যে যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিনেশন হচ্ছে কোভিডের, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া শুরু হবে না। এটাকেই আমরা সঠিক বলে মেনে নিয়ে চলবো, সরকারের কেন্দ্রীয় মন্ত্রী যেটা বলছে। বাকিরা যা বলছেন সেগুলো সব নির্বাচনী জুমলা বলুন, যাই বলুন, ওগুলো বাজে কথা, মিথ্যে কথা। 2 নম্বর বিষয় হচ্ছে যে সায়ন্তন বসুর আপনি যে কথাটা বললেন, এটা তো হাস্যকর। কারণ আসল কথাটা হচ্ছে যে আপনি যে স্কিমে নাগরিকত্ব দেন না কেন, সেটা সাংবিধানিক হতে হবে। যদি সংবিধান সম্মত হয়, তাহলে সিএম যে দলেরই হোক না কেন, ডিএম কোনো দলের হয় না, হ্যাঁ, আর বিডিও কোনো দলের হয় না, এরা সবাই হচ্ছে সাংবিধানিক পদাধিকারী। সংবিধান সম্মত কোনো উপায় যদি নাগরিকত্ব দেওয়ার হয় তাহলে তারা দেবেন, সংবিধান সম্মত না হলে তারা দেবেন না। এবার বিজেপির যদি হয় তার মানে তারা সংবিধানের ঊর্ধ্বে তো উঠে যাবেন না। তো এরা আসলে পুরো ব্যাপারটাকে মানে যাকেবারে ঘেটে ফেলেছে, নিজেরাও এখন কি আবল তাবল বকছে এরা জানে না। আমার মনে হয় কপিল কৃষ্ণবাবু আজকে যে আলোচনাটা উত্থাপন করেছেন, অনেক আগে থেকে উনি বিষয়টাকে ধরেছেন, কিন্তু আমার মনে হয় যে তার মধ্যে তার খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, কারণ এই সমস্যাটা আজকের নয়। উনি সঠিকভাবে বলেছেন যে 2003-এর যে নাগরিকত্ব সংশোধনী আইন, তারপর থেকে সমস্যাটা আসলে একটা বড় আকারে, এটা একটা সংকট হিসেবে দেখা যায় একটা বিশাল অংশের উদ্বাস্তুদের মধ্যে। কিন্তু উদ্বাস্তুর সমস্যা পশ্চিমবঙ্গে 1948 সাল থেকে আছে। 1971 সালের পরে সেটা অন্য একটা মাত্রা পায়, এবং বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের নির্বাচিত যে সরকাররা ছিল তারা বা কেন্দ্রীয় সরকারও ছিল, তারা তাদের মতো করে এই সমস্যাটাকে তারা অ্যাড্রেস করার চেষ্টা করেছেন বিভিন্ন রকম ভাবে। কখনো পেরেছেন, কখনো পায়ননি। আমাদের রাজ্য সরকারের অনেক অভিযোগ থেকেছে, কেন্দ্রীয় সরকারের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ থেকেছে, এই সমস্ত কিছুই হয়েছে। কিন্তু উদ্বাস্তুরা নাগরিক নয় বা ওরা বাইরের লোক, বহিরাগত, এই ধরনের কথা পশ্চিমবঙ্গে এতদিনের ইতিহাসে কেউ কোনোদিন বলেনি। সুতরাং এই নতুন করে বিষয়টাকে উত্থাপন করাটারই মধ্যে আমার মনে হয় যে এটার মধ্যে একটা, যারা আসলে এর জন্য যারা এটা করেছে সেটা হচ্ছে বিজেপি। ওরাই এই পশ্চিমবঙ্গের এই পুরো ব্যাপারটাকে বুঝতে ওরা প্রথমে বোঝেনি, এবং পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ থেকে যারা নথি ছাড়া এসছে তারা অধিকাংশই হিন্দু উদ্বাস্তু, বাঙালি হিন্দু উদ্বাস্তু, সবাই জানে। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে নমশূদ্র বা মতুয়া সম্প্রদায়ের, বা অন্যান্য উত্তরবঙ্গে রাজবংশী আছে, অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের আছে। বিজেপি এগুলো না বুঝে প্রথম থেকেই তাদেরকে মুসলিম অনুপ্রবেশকারী, পালে পালে মুসলমান অনুপ্রবেশকারীরা আমাদের দেশে ঢুকছে বলে প্রথমত তারা একটা এরকম মিথ্যাচারের একটা জাল তারা বুনেছে।
বুনে তারপর, কারণ পূর্ব ভারত এর আগে বিজেপি ছিল না, এসব নিয়ে তাদেরকে কোনোদিন যুদ্ধও হয়নি। এখন যখন আসামে এনআরসি হচ্ছে, তার থেকে 19 লক্ষ লোক বাদ যাচ্ছে, তার মধ্যে মেজরিটি হিন্দু। পশ্চিমবঙ্গে তারা এসে দেখছে যে যারা নাগরিকত্ব চাইছে তারা হিন্দু, তারা মুসলমান নয়। মুসলমান অনুপ্রবেশকারীর ক্যাটাগরিটাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কারণ সেটা প্র্যাকটিক্যালি খুব একটা এক্সিস্ট করেই না। সেটা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হলেও হতে পারে, কেউ জানে না তারা আদপেও আছে কিনা মুসলিম অনুপ্রবেশকারীর কোনো ব্যাপার। আর যারা আছে তারা অনুপ্রবেশকারী নন, তারা উদ্বাস্তু, এবং তার মধ্যে অধিকাংশই হিন্দু। এই সত্যি কথাটা বাকি সমস্ত রাজনৈতিক দল আগে থেকেই জানতো। পশ্চিমবঙ্গে যারা সক্রিয় রাজনৈতিক দল, বিজেপি এটা জানতো না। না জেনে তারা একরাশ মিথ্যে কথা, মুসলমান অনুপ্রবেশ, হ্যান-ত্যান এসব নিয়ে তারা বানিয়ে রেখে দিয়েছে, করে এখন সেটাকে জাস্টিফাই করার জন্য এই সিএ 2019টাকে তারা নিয়ে এসছে। এই আইনটা আসলে প্রথম থেকেই এর পিছনের যে যুক্তি, যে আইনি যুক্তি, এর যে চিন্তা ভাবনা, যে ফিলোসফি, সবটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার পরিপন্থী, দ্বিজাতি তত্ত্বের উপর নির্ভরশীল, এবং পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যার সাথে এর কোনো সম্পর্কই নেই। এটা পাঞ্জাব থেকে আসা রিলিজিয়াস পারসিকিউশনের শিকার যে লোক, সেটা আইডি বলেছে 31,000 কত, তারা লং টার্ম ভিসা নিয়ে ইতিমধ্যেই ভারতবর্ষে আছে, তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য এটা হচ্ছে আইন। সেটাকে জোর করে টেনে এখন আসাম আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগু করার চেষ্টা হচ্ছে। এটা কখনো হবে না, এটা একটা অবাস্তব একটা জিনিস হওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় যে যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের উদ্বাস্তু এবং যারা মতুয়া সমাজের মধ্যে যারা খানিকটা ভুলবশত তারা মনে করছিলেন যে এই পথে তাদের নাগরিকত্বের সমস্যার সমাধান হবে, আমার মনে হয় যে তারা যদি এটার থেকে বেরিয়ে আসতে পারেন, এই বিজেপির যেই চক্করটা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন তত ভালো। এবং কপিল কৃষ্ণবাবু যে ধরনের তথ্য সমৃদ্ধ উনি তুলে ধরছিলেন ইতিহাসটা, তার মানে আমাদের প্রত্যেকেরই এই ইতিহাসটা সম্বন্ধে আরো সচেতন হওয়া উচিত, আরো জানা উচিত। আমিও সবটা জানি না যে 80-র দশকে কি হয়েছে, 90-এর দশকে কি 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 পদক্ষেপ বিভিন্ন সরকার নিয়েছে, বিভিন্ন সংগঠন, উদ্বাস্তু সংগঠনরা তখন কি ধরনের অবস্থান নিয়েছে। কিন্তু একটা কথা আমাদের প্রথমে যেটা কনসেনসাস বানাতে হবে, সেটা হচ্ছে যে বিজেপি যেভাবে এই সমস্যার সমাধান করতে চাইছে তাতে কোনো সমাধান সম্ভব নয়, কারণ তারা প্রথমেই এটার মধ্যে একটা সাম্প্রদায়িক যুক্তি ঢুকিয়ে দিয়েছে, একটা বিষাক্ত যুক্তি, যে মুসলিমরা পাবে না, হিন্দু আর বৌদ্ধ আর শিখ ইত্যাদিরা পাবে, এরকম একটা অদ্ভুত বিদঘুটে একটা ব্যাপার, যেটা কোনোদিন কেউ দাবিও করেনি যে এইভাবে একটা আইন করতে হবে। তারা সেটাকে করে তারা জিনিসটাকে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করেছে। সেখান থেকে বেরিয়ে এসে উদ্বাস্তু সমস্যাটাকে তার এখানকার যে চরিত্র, পশ্চিমবঙ্গের উদ্বাস্তু যারা, তারা কবে এসেছেন, অনেক আগে যারা এসছেন তাদের চরিত্র কি, সাম্প্রতিক সময় যারা এসছেন তাদের চরিত্র কি, তাদের নাগরিকত্বের সংকটটা আসলে কোথায়, কেনই বা আলাদা করে নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন উঠছে। যদি এখানে ভোটার কার্ডে নাম থেকে থাকে, যদি আধার কার্ড থেকে থাকে, তাহলে আরো একটা নাগরিকত্বের কার্ডের প্রয়োজনীয়তাটাও আদৌ আছে কিনা, এই সমস্ত কিছু নিয়ে আমার মনে হয় আরো খোলামেলা আলোচনা হওয়া দরকার। পশ্চিমবঙ্গের যারা বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের যারা আছেন, শরিক আছেন, তাদের মধ্যে আরো আলাপ আলোচনা হওয়া দরকার, এবং সেখান থেকে এ নিয়ে একটা কনসেনসাস বেরোনো দরকার, এমন একটা কনসেনসাস যেটা উদ্বাস্তু স্বার্থটাকে রক্ষা করবে। কাউকে যাতে পশ্চিমবঙ্গ থেকে কোনোদিন না চলে যেতে হয়, কাউকে যেন পশ্চিমবঙ্গে কোনোদিন কেউ এই প্রশ্ন না করতে পারে যে সে এখানকার মানুষ কিনা, এই মতো সমস্যার সমাধান হচ্ছে করতে হবে। সেটা বিজেপি হবে না, এটুকু আমি বুঝি। বাকি কপিল কৃষ্ণবাবু আছেন, অন্যান্য যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে এই উদ্বাস্তু আন্দোলনের সাথে যুক্ত, তাদের সাথে পরামর্শ করে আমাদের এগোতে হবে যে সমস্যাটা আসলে কোথায়, সেটাকে বোঝার ক্ষেত্রে এবং তার সমাধান বার করার ক্ষেত্রে। এটুকু আমার বিশেষ করে এই যে দাবিটা করছে বহুদিন থেকে বিজেপি সরকার পার্লামেন্টের মধ্যে করেছে, যে এদেরকে কেউ দেখেনি, কেউ কোনোদিন দেখার চেষ্টা করেনি, এরা সেই ভারত বিভাজনের ফলে বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করে আছে, এদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, এদের নানা ধরনের একেবারে এই কথাগুলোই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন। যখন তাদের দণ্ডকারণ্য, মানা ক্যাম্প বিভিন্ন জায়গায়
পাঠিয়ে দেওয়া হয় অপরিচিত জায়গা, সেখানে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়। প্রথমত রেশন কার্ড, তাদের একটা রেজিস্ট্রেশন করানো হয়, তাদের রেশন কার্ড দেওয়া হয় এবং তাদেরকে রিহ্যাবিলিটেশন দেওয়ার ফলে কোথাও কোথাও 11 বিঘা জমি, কোথাও 9.5 বিঘা জমি, কোথাও 7.5 বিঘা জমি করে তাদের নামে জমি দিয়ে বসতি দিয়ে তাদেরকে নাগরিক হিসাবে স্বীকৃতি দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। 2003-এর কালা কানুনে এদের যখন অবৈধ ঘোষণা করে দেওয়া হলো, কাদের অবৈধ ঘোষণা করলেন 2003 সালে? প্রথম কথা হচ্ছে এই জায়গাটা খোলসা হওয়া দরকার আন্দোলনকারীদের মধ্যে, যে কাদের ঘোষণা করে দিলেন অবৈধ অনুপ্রবেশকারী। আর এই যে জুমলাবাজির যে কথা বলা হচ্ছে, আপনি অনেকটা খোলসা করছেন। আরো যদি তথ্য আপনার কাছে থেকে থাকে সেটা আজকে আমরা পরিষ্কার করে বুঝিয়ে দেব যে বিজেপি যেটা বলছে সেটা আসলে একটি মিথ্যাচার। মাননীয় কপিল কৃষ্ণ ঠাকুর। প্রথমেই তো আমি আগেও বলেছি, আবার বলতে চাই যে এই যে নাগরিকত্বের যে সংকটটা, এটা পরিপূর্ণভাবে বিজেপি গভর্নমেন্টের তৈরি। এটা গোড়া থেকে বুঝতে হবে, এর মধ্যে কোনো দ্বিধা রাখলে হবে না। মানে আপনাকে ভুল বোঝালো আগে ছিল না আমরা দিচ্ছি, এ সমস্ত কোনো ব্যাপার না। এই নাগরিকত্বের সংকটটা তৈরি করেছে, নাগরিকত্ব হরণ করেছে বিজেপি গভর্নমেন্ট, অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট, লালকৃষ্ণ আদবানি, তারা 2003 সালে। তার আগে একটা বিভ্রান্তি ছিল, মানে অনেক সময় লোককথার মতো একটা ঘটনা ঘটে না আমাদের, যে 71 সালের পরে যারা এসছেন তারাই দেশের নাগরিক নন, এরকম একটা জনরব। সেটা বলেছি তার আগে, ওই সিএল গোয়েলের সার্কুলার অনুসারে সেটা কিন্তু কখনোই সেটা ভারতবর্ষের কোনো আইনে আপনি পাবেন না, কোথাও নেই। 71 সাল তা নিয়ে কোনো নাগরিকত্ব বিধিনিষেধ কিন্তু কোথাও নেই, অথচ এটা নিয়ে একটা জনরব ওই পরিপ্রেক্ষিতে ছিল। পরবর্তীকালে আসাম চুক্তি হয়ে যাওয়ার পরে শুধু আসামের জন্য 71 সালটা একটা ল্যান্ডমার্ক হিসেবে কাট অফ ইয়ার হিসেবে ধার্য হয়েছে, এটা আমরা জানি। এই যে একটা অস্পষ্টতা, মানুষের মধ্যে একটা দ্বিধা, এইটার সুযোগ নিয়ে তারা অপপ্রচারটা করছেন। আপনি বলেছেন যারা আগে উদ্বাস্তু হিসেবে এসেছিলেন, বহু জায়গায় তাদের হাতে কিন্তু সঙ্গে সঙ্গে সিটিজেনশিপ কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে। কর্ণাটকে অনেককে দেওয়া হয়েছে, এরকম আরো কোথাও কোথাও যেখানে সচেতন প্রশাসন ছিল, তারা কি করেছেন, তারা জানতেন, তারা একটা করে ওই সার্টিফিকেট, আপনি যেমন বললেন তেমন একটা সার্টিফিকেট তাদের হাতে তুলে দিয়েছে। তার মানে এই নয় যে যেখানে তুলে দেয়নি তারা বেনাগরিক। আজকে আইন করে তাদেরকে বেনাগরিক শনাক্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা ঠিক নয়। এবং এই যে আমি যে প্রসঙ্গটায় আগে ছিলাম, যে বারবার করে বলার চেষ্টা করেছে আগে কেউ তোমাদের নাগরিকত্ব দেয়নি, আমরাই দিচ্ছি, এই যে একটা মিথ্যাচার, এই যে একটা প্রতারণা মানুষের সঙ্গে, এটা এই মুহূর্ত থেকে আমাদের এই সন্দেহ দূর করতে হবে, এই মিথ্যাচারকে আমাদের মিথ্যা বলে শনাক্ত করতে হবে। এবং সেটা তো এই জন্যে নয় যে আমরা মুখে মুখে বলছি তাই নয়। আমি একটা ডকুমেন্ট দেখিয়েছি, আর একটা ডকুমেন্টস আমি আপনাদের সামনে পড়েই শোনাচ্ছি। এটা হচ্ছে, আমি আগে ওর সংখ্যাটা বলেছিলাম, অফিস মেমোরান্ডাম 707G/93 CHHT 21/12/93 সালের এই সার্কুলারটা, নিউ দিল্লি, দ্য 24 ডিসেম্বর 1993, 1993। আমি বলেছি এই সময়টাও কিন্তু পিভি নরসিংহ রাও, তখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। খেয়াল করুন, সাবজেক্ট হচ্ছে ভেরিফিকেশন অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট ইস্যুড টু সাম সমাদদারের নাম আছে, আমি নামটা পড়ছি না। তো এই যে তখনও এই যে কিছু কিছু সন্দেহ যে এই যে সার্টিফিকেট গুলো হচ্ছে কি করে হচ্ছে, এটা নিয়ে কেউ কেউ খোঁচাবার চেষ্টা করেছেন। কেন্দ্রীয় সরকারের অবস্থানটা কি দেখুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে কি তারা বলছেন। দা আন্ডারসাইন্ড, এখানে আন্ডার সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তিনি সই করেছিলেন। The undersigned is directed to refer to Ministry of Health and Family Welfare, Department of Health,
SOM নম্বর A12025/178/89-CHS 1 dated 20th October 1993 on the subject noted and to say that the ministry have received many such cases. খেয়াল করুন, ministry have received many such cases, এরকম অনেক, মানে তারা যে সিটিজেনশিপ পেয়েছেন, অর্থাৎ দেওয়া হতো সিটিজেনশিপ কার্ড দেওয়া হতো, তারা পেয়েছেন, এটা নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছিলেন। তারা অফিস থেকে অনেক চিঠি লিখেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। তো কংগ্রেস সরকার কি জবাব দিচ্ছেন তখনকার সরকার? those Bangladesh internationals who came to India with their parents, families before 1971 and went back to Bangladesh to pursue their studies and finally returned to India have considered such cases and decided to regularize all the Indian citizenship certificates issued by the district authorities of West Bengal before 1st April 1986. Thus, the Indian citizenship certificate একটা নাম্বার দেওয়া আছে ডেটেড 10/10/1980 issued by the registering officer West Bengal is valid and he is an Indian citizen from the date on which the certificate was signed. আমি এই রহস্যটাকে একটু খোলসা করি, বুঝতে পারবেন কি দাঁড়াচ্ছে। পরিষ্কার কি হয়েছে? এখন যেমন বলছে যে তুমি কবে এসছো তার ডকুমেন্ট দিতে হবে কিনা, তুমি এসছো তার ডিক্লারেশন দাও। আপনারা দেখবেন যে এই সময় যারা এসছে তারা ডিক্লারেশন দিয়েছে যে আমি আগে এসছিলাম, পরে বাংলাদেশে ফিরে গিয়ে আমি পড়াশোনা করে আবার এসছি, আমাকে সিটিজেনশিপ কার্ড দেওয়া হোক। সরকার কিন্তু দিয়ে দিয়েছে। সরকার কিন্তু জিজ্ঞাসা করেনি তুমি কবে এসছো, সে ডকুমেন্ট দেখাও, প্রামাণ্য সার্টিফিকেট দেখাও, ভারতবর্ষে তুমি কবে পৌঁছেছো তার পুরনো ডকুমেন্ট দেখাও, চাইতে পারতো। কিন্তু যখন সে এটা বলেছে যে আমি আগে এসেছিলাম বাবা মার সঙ্গে, কোনো ডকুমেন্টস কিন্তু চাইনি, অর্থাৎ সেই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন ছিল না। সরকার তার মিনিমাম তখন 6 মাস থাকলে এদেশে, তারপর পরে 5 বছর হয় ইত্যাদি, এদেশে থাকলে নাগরিকত্ব পাবে, সেই নীতি সরকারের ছিল। সরকার সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এবং সরকার এখানে বলে দিয়েছেন যে 10/10/1980 সালে এই ব্যক্তি ভদ্রলোকের যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা ভ্যালিড। তো তার মানে কি, আমি দুটো সরকারি ডকুমেন্টস দিয়ে, বেশি দরকার নেই, দুটো দিয়ে আমি এটা নিশ্চয়ই প্রমাণ করতে পারলাম যে এখন এরা যে নানান রকমের টালবাহানা শুরু করেছেন যে তুমি ওইখানে ছিলে কিনা, তুমি যে এই 6টি দেশের, এই 3টি দেশের 6টি সম্প্রদায়ের কেউ, আমি কি করে প্রমাণ পাবো? সুতরাং তুমি যে হিন্দুই বলছো, তুমি যে বাংলাদেশ না পাকিস্তান না বার্মা থেকে এসছো, আমি কি করে বুঝবো? এই যে প্রমাণপত্রগুলো আনার এই যে উদ্দেশ্য, এ থেকে কি আমরা বুঝবো না যে এই সরকার এবং পূর্বতন সরকার তাদের যে দৃষ্টিভঙ্গি তার তফাৎ কোথায়? এটা কি বোঝা কি খুব কঠিন? পূর্বতন সরকার একটা মাত্র ডিক্লারেশন তখন এখনো করতে হবে, আপনাকে একটা এফিডেভিট করতে হবে, সেই যে এফিডেভিট করেছে সেটা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু তোলেনি, সেই তিনি যা এফিডেভিট যা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে তাকে সিটিজেনশিপ কার্ড দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সিটিজেনশিপ কার্ডে কোনো বাধা ছিল না, কখনো ছিল না। যা করেছে পরবর্তীকালে 2003 সালের নাগরিকত্ব আইন এনে এই সমস্ত রাস্তা বন্ধ করেছে। কারা? এটা কি আর পরিষ্কার করে বলে দিতে হবে? ঠিক ঠিক ঠিক। আমি একটি জায়গায় আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে 1986 সালের সিএ এর পরে আস্তে আস্তে আসলে এই সিএ গুলি এই নাগরিকত্বের উপর হাতুড়ি ঠোকা শুরু হয়ে যায়। 1986 সালের একটি জায়গা থেকে অপশনটাকে একটু কমিয়ে দেওয়া হয়, বলা হয় যে না, জন্মসূত্রে নাগরিক হলে হবে ঠিকই, কিন্তু তাদের বাবা মায়ের একজনকে অন্তত ভারতীয় হতে হবে। এই যে এক্সক্লুশন শুরু করে দিল 2003-এর, আপনি
এর আগের একটা আলোচনায় আমাদের বলেছিলেন যে 2001 সাল থেকেই ডোমিসাইল সার্টিফিকেট চাইতে শুরু করে দেয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে। তাতে আমাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি হওয়ার সমস্যা তৈরি হয় এবং তখন থেকেই একটা অসহায়তা কাজ করে যে ডোমিসাইল সার্টিফিকেট মানেই তো নাগরিকত্বের সার্টিফিকেট চাইছে এরা। ফলে কি হচ্ছে যে নাগরিকত্বের দিকে আস্তে আস্তে আপনারা চলে আসেন। 2003 সালে যেটা আপনারা পরিষ্কার করে নিঃশর্ত নাগরিকত্বের জন্য ধর্ণা দিয়েছিলেন 2004 সালে এবং সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন, সরকারের একেবারে উচ্চ মহলে আলাপ আলোচনা করেছিলেন, তারপরেও এই মানুষগুলোকে অবৈধ নাগরিক ঘোষণা করে দিল বিজেপি সরকার। এবং অবৈধ নাগরিক ঘোষণা করার পরে আবার চলল নাগরিকত্বের জন্য আন্দোলন। বলা হলো হ্যাঁ ঠিক আছে আমরা সংশোধন করব। 2019 সালে এসে সেই অবৈধ নাগরিকত্বের আইনকে অপরিবর্তিত রেখে তার উপরে আরো শর্ত জারি করে দিল এই বিজেপি সরকার। অর্থাৎ পরিষ্কার অর্থে বিজেপি সরকার নাগরিকত্বের এই সংশোধনী আইনের মধ্যে দিয়ে এই যে মানুষগুলো তাদেরকে টার্গেট করছে না, গিনিপিগ হিসাবে দেখছে না, যে এই মানুষগুলোকে আসলে বেনাগরিক করতে হবে। একটা বলেছিলেন 1986 সালের যে নাগরিকত্ব আইনের সংশোধনী জন্মসূত্রে, যেটা অন্য কোনো ক্ষেত্রে নয়, কিন্তু জন্মসূত্রে, হ্যাঁ, বাই রেজিস্ট্রেশন কিন্তু কোনো বাধা ছিল না। জন্মসূত্রে নাগরিকত্বের যে একটা মাত্র সংশোধনী হয় সেটা হচ্ছে যে তার আগে ছিল এ দেশে কেউ জন্মগ্রহণ করলে সে এখানকার নাগরিকত্ব পেতে পারে চাইলেই। 86 সালের পরে যেটা হয়, 1987 সাল থেকে যেটা চালু হয়, সেটা হচ্ছে বাবা বা মায়ের একজন এখানকার ভারতীয় নাগরিক হতে হবে। ধরুন এটাতেও খুব একটা সমস্যা হচ্ছিল না, কারণ এখানে আমরা যারা এসছি বা যারা এসছেন তাদেরকে কেউ বেনাগরিক বলেনি। তাদেরকে নাগরিক হিসেবে এখানে রেশন কার্ড পেয়েছেন তারা, পুনর্বাসন পেয়েছেন তারা, অথবা তারা ভোটার লিস্টে নাম উঠেছে তারা, সুতরাং তারা কিন্তু স্বাভাবিক নাগরিক হিসেবেই গণ্য হয়েছেন। ভোটার লিস্টে নাম উঠতে গেলে নাগরিক ছাড়া কারোর নাম ভোটার লিস্টে ওঠানো যায় না। সুতরাং সরকার যখন ভোটার লিস্টে নামটা তুলেছেন তারা নাগরিক হিসেবে স্বীকার করে নিয়েছেন। তো এমন হতে পারতো যে দুজন অন্য দেশের মানুষ এখানে এলেন, তারা এখানে এসে কোনো হাসপাতালে তাদের একটি সন্তান জন্মগ্রহণ করলো এবং তারা ভারতীয় নাগরিকত্ব দাবি করলেন। এরকম সমস্যা থেকে এড়িয়ে যাবার জন্যই হয়তো এমন তো হয়েছে যে কোনো ভারতীয় বিদেশি সঙ্গে বিয়ে হয়েছে, সেটা নিয়ে সমস্যা হয়নি, কারণ যে কোনো একজন ভারতীয় যেহেতু তাদের সন্তান এখানে ভারতীয় নাগরিকত্ব পাবেন। এ পর্যন্ত কিন্তু কোনো সমস্যা ছিল না। সমস্যাটা কখনো বলেনি যে তুমি অবৈধ অনুপ্রবেশকারী, ইলিগাল মাইগ্রেন্ট, এই শব্দটা কিন্তু কোনো আইনে ছিল না। খেয়াল করুন, কেউ যদি এসে থাকে সে হয়তো তখনকার দিনে 5 বছর হোক, 6 বছর হোক, 7 বছর হোক, সে সেটা থাকার পরে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেয়েছে। কিন্তু কাউকে তুমি কাগজ ছাড়া এসে নাগরিকত্ব চাইছো, সুতরাং তুমি অবৈধ অনুপ্রবেশকারী, তোমাকে নাগরিকত্ব দেব না। আমাদের বুঝতে হবে তফাৎ আছে। 86 সালের আইন আমি বলতে পারি, কিন্তু সেটা ক্ষতিকারক নয়। সেখানে আপনাকে কিন্তু বলা হচ্ছে না যে নাগরিকত্ব দেওয়া হবে না, কিন্তু এটা তো বলা হলো 2003 থেকে যেটা হলো সেটা হচ্ছে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে না, আপনি অবৈধ অনুপ্রবেশকারী। এই যে তফাৎটা, দুটো তফাৎ কিন্তু বুঝতে হবে। আপনি আমার কথা যদি শুনতে পান তাহলে প্রশ্নগুলো নিশ্চয়ই শুনতে পারবেন। আমরা যেটা জানতে চাই, এই যে বিজেপি যাদের টার্গেট করছে, বিজেপি যদি সত্যি সত্যি উদ্বাস্তুদের এত দরদি হতো তাহলে বিজেপি সরাসরি উদ্বাস্তুদের তালিকা অনুযায়ী তালিকা ধরে তারা উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু আসামে খেয়াল করে দেখুন, আসামে যখন এনআরসি তৈরি করলো
তখন একটা সময় বলা হচ্ছিল অরিজিনাল ইনহ্যাবিট্যান্ট, অর্থাৎ যারা এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে এনআরসি করা হবে না। কিন্তু এনআরসি করতে গিয়ে গোটা আসামের মানুষগুলোকে ধরে টানাটানি শুরু করে দিল। ফলে কি হচ্ছে, আসামের যারা হাজং, যারা অরিজিনাল ইনহ্যাবিট্যান্ট, তারা বাদ পড়ে গেল। এখানে যদি নাগরিকদের, শুধুমাত্র উদ্বাস্তুদের, যেখানে ওই আপনার জেপিসি রিপোর্ট কমিটিতে বলা হচ্ছে যে এতজন আমাদের কাছে রয়েছে, সেই সংখ্যাটা যদি মানে সরকারের থাকে যে এতগুলো উদ্বাস্তু থাকে, তার এক ডকুমেন্ট কোথায়, সরকারি ডকুমেন্ট, সেই সরকারি ডকুমেন্ট অনুযায়ী তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিলে কোনো সমস্যা হতো না। কিন্তু নাগরিকত্ব দিতে গিয়ে যে সিএএ 2003 তৈরি করা হলো, তাতে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে এই ডকুমেন্ট দেখাতে হবে। ফলে কি হচ্ছে যে একেবারে প্রত্যেকটা নাগরিকের নাগরিকত্ব ধরে টানাটানি শুরু করে দিল বিজেপি। বিজেপির কাছে তথ্য আছে যে আদিবাসীদের কাছে ডকুমেন্ট নেই, তারা 1948 সালের 19 জুলাইয়ের ডকুমেন্ট দেখাতে পারবে না। বিজেপির কাছে তথ্য আছে যে যারা স্লাম ডোয়েলার্স, তারা তথ্য দেখাতে পারবে না। অর্থাৎ বিজেপি কোনো একটা ষড়যন্ত্র মাথায় রেখে কি এই সিএএ, এনআরসি, এনপিআর করতে চাইছে। মাননীয় কপিল কৃষ্ণ ঠাকুর, এটা কিসের লক্ষণ? কেন প্রত্যেকটা মানুষের নাগরিকত্ব নিয়ে টানাটানি শুরু করেছে বিজেপি? মাননীয় কপিল কৃষ্ণ ঠাকুর, আপনি একদম খুব প্রাসঙ্গিক জায়গায় গেছেন। সেটা হচ্ছে এই যে নাগরিকত্ব আইন, তারপরে এনআরসি ইত্যাদি যা বলা হচ্ছে, প্রথমত হচ্ছে আমি বলিনি যে এই নাগরিকত্ব আইন যেটা করা হয়েছে সেটা যেমন উদ্বাস্তুদের বিপক্ষে, এনআরসিটা গোটাটি একদমই উদ্বাস্তুদের বিপক্ষে। শুধু উদ্বাস্তু নয়, মানে যারা শরণার্থী বলছেন আপনি, তাদের বিপক্ষে এটা। শুধু তাই নয়, যারা এখানে আদিবাসী আছেন, যারা আমরা পরিযায়ী শ্রমিক একটা শব্দ উঠেছে এখন, অর্থাৎ যারা বিভিন্ন জায়গায় নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যান, তেমন লক্ষ লক্ষ, কয়েক কোটি হবে তারা, এরা সবাই কিন্তু এরা যা করছেন তার দ্বারা এই সমস্ত শ্রমজীবী মানুষ, এবং যে আপনারা জানেন যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছিল যে 10 লক্ষ আদিবাসীকে অরণ্য থেকে উৎখাত করতে হবে, একটা অর্ডার বেরিয়েছিল, এবং সেটা নিয়ে আবার আন্দোলন শুরু হয়, পাল্টা কেস হয় ইত্যাদি। মানে আদিবাসীদের যখন তার বনাধিকার থেকে বঞ্চিত করা হয়, তখন জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক এই পশ্চিমবঙ্গের পার্টনার হিসেবে সুপ্রিম কোর্টে 4টি ওকালতনামা ফাইল করেছে, এবং আমরা এই বিষয়টাকে আটকে দিতে পেরেছি। সেজন্য অভিনন্দন আপনাদের। এই তথ্যটা নতুন করে আমি আবার উত্থাপন করলাম যে এই যে আদিবাসী, আমাদের অরণ্যবাসী ওরা বলেন বটে, মানে আদিবাসী বলতে ভয়, আদিবাসী বললে তারা আদিবাসী, তারা একদম হালামলের লোক, সেটা প্রমাণ হয়ে যায়। এই জন্য আদিবাসীকে তারা আদিবাসী বলবেন না, আদি বাসিন্দা তারা, কিন্তু সেইটা থেকে সেই স্বীকৃতিটুকু তারা দিতে চান না। আমি আরেকটু এর সঙ্গে যোগ করি, শুধু আদিবাসী, শুধু শ্রমিক, শুধু উদ্বাস্তু নন, এদের টার্গেট কিন্তু পূর্ববঙ্গের উদ্বাস্তু, পশ্চিম ভারতের পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তু নয়। আমি আপনাদের বলবো 10/10/2019 সালের আনন্দবাজার পেপারটা একবার খুলে দেখতে, যেখানে এই খবরটা বেরিয়েছিল পশ্চিম পাকিস্তান থেকে যে উদ্বাস্তুরা এসছেন, যে উদ্বাস্তু পরিবার, তাদের 5300 পরিবারকে এককালীন 5.5 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এই প্রধানমন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠক বসে 9 অক্টোবর 2019, এবং সেখানে 5300 পরিবারকে এককালীন 5.5 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়, এবং জম্মু কাশ্মীরে তাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা হয়। এরা কখন এসেছিলেন? এরা বিভিন্ন সময় এসছেন স্বাধীনতার পর থেকে। 1965-1971 সালে ভারত পাক যুদ্ধের সময় সাম্প মিয়াবাদ এলাকায় আরো 10,065টি পরিবার গৃহহীন হয়ে
জম্মু কাশ্মীরে আসেন ইত্যাদি ইত্যাদি। মোট 36,384টি পরিবারের প্রধানমন্ত্রীর প্যাকেজের সুবিধা পায়। এই প্যাকেজ 2015 সালে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর উন্নয়ন প্যাকেজ হিসেবে ঘোষণা করেছিলেন। আপনি বলুন যে পশ্চিম পাকিস্তানি উদ্বাস্তুদের, আমি খবরের প্রকাশের তারিখ বলে দিলাম, তারা এসছেন, তাদের 5,300 টাকা, 5,300 পরিবারকে 5 লক্ষ টাকা করে পুনর্বাসন দিয়ে দিচ্ছে। তাদের ক্ষেত্রে বলছে না যে তোমাদের কিন্তু নাগরিকত্ব নিতে হবে, তোমাদের ডকুমেন্টস কোথায়। তারা তো তাড়িত হয়ে এসেছিল, বলো না, পারতবাগ যুদ্ধের সময় তারা গৃহহীন হয়ে এসেছিলেন, কোনো কাগজপত্র নেই। কিন্তু খুবই মানবিক, আমরা চাইছি এটাই হওয়া উচিত, কিন্তু বাঙালি উদ্বাস্তুদের ক্ষেত্রে এটা হবে না, হচ্ছে না। এইখানে হচ্ছে আমাদের আপত্তি, যে তুমি এখানে দিতে পারছো পশ্চিম পাকিস্তানিদের জন্য, তাদেরকে নিরাপদ রাখছো, আর বাঙালি উদ্বাস্তুদের মাঝে মাঝেই বলছে বাংলাদেশ থেকে এত কোটি উইপোকা চলে এসছে, এত কোটি চলে এসছে ইত্যাদি ইত্যাদি করে। আমি যেখানটায় আপনাকে আমি সমর্থন করব এই জায়গাটাতে, যে মূল লক্ষ্যটা কিন্তু পূর্ববঙ্গের উদ্বাস্তু ঠিক, তার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের আদিবাসী মানুষ, গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ, এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘুর সেই অংশের মানুষ, তারা জানেন যাদের কাগজপত্র, আমি বহু জায়গায় আমি ঘুরেছি এবং এই সময়তে নানান জায়গায় মিটিং করেছি, তারা সমস্যা নিয়ে আমার কাছে এসছেন। আমরা তো জানি মুসলিমদের ক্ষেত্রেও আছে, হিন্দুদের ক্ষেত্রেও আছে। তো সুতরাং বিপন্ন হবেন সবাই। আমাদের বুঝতে হবে এই বিপন্নতাটা তৈরি করেছে 2003 সালের আইনের ধারা থেকে এসছে এটা। অর্থাৎ 2003 সালের আইনে শুধু নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়নি, গোটা ভারতবর্ষের তথাকথিত অসচেতন মানুষ, শ্রমজীবী মানুষ, আদিবাসী মানুষ, সকলের সামনে, সকলের ইসের উপরে একটা খড়গ ঝুলিয়ে রাখা হয়েছে। বনাঞ্চল থেকে আদিবাসী এবং অন্যান্য যে সমস্ত মানুষদের বহিষ্কারের জন্য একটা নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, সেটার প্রতিবাদ হয়েছে। সেই সময় আমরা অযোধ্যা পাহাড়ে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে সার্ভে করেছি, গ্রামে থেকে থেকে। এই সময় অযোধ্যা পাহাড়কে দেখার আমাদের সুযোগ হয়েছে। সেই অযোধ্যা পাহাড়কে দেখতে গিয়ে আমরা দেখি যে গোটা অযোধ্যা পাহাড়কে ট্রান্সন্যাশনাল কোম্পানি, বহুজাতিক কোম্পানির হাতে তুলে দিয়ে সেখানে কি ধরনের ধ্বংসক্রিয়া করা হচ্ছে। প্রথম দিকে অযোধ্যার মানে বসবাসকারী আদিবাসীদের ওই পাথর ভাঙা কাজে সামান্য নিয়েছে। যখন তারা বুঝতে পেরেছে এরা ডিস্ট্রাকশনের মানে নীতি নিয়েছে, তখন তারা কাজ করতে অস্বীকার করেছে। তখন সরকার বাইরে থেকে, বিশেষ করে নর্থ ইস্ট এবং আসাম থেকে, আপার আসাম থেকে শ্রমজীবী মানুষদের কিভাবে নিয়ে এসেছে এবং কোথায় রেখেছে তাদের রাখা হয়, অযোধ্যার তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যাবে না। আমরা সেই সন্ধান করে দেখেছি অযোধ্যার টানেলগুলোতে বড় বড় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, কংক্রিট সুড়ঙ্গ, সেটাকে রিমোট কন্ট্রোলে করে। অযোধ্যাবাসীরা বলছে ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমাদের ঢোকার সুযোগ হয়েছিল, সুড়ঙ্গের মধ্যে দিয়ে ভেতরে একেবারে আরেকটা শহরে পরিণত করা হচ্ছে, এবং সেখানে কারা আসছে, কোথা থেকে আসছে, তারা বেরিয়ে আবার ঘরে ফিরছে কিনা সেটা দেখা যাচ্ছে না। অর্থাৎ যে কথাগুলো আমরা এসইজেড এর সময় থেকে বলে আসছি, যে ট্রান্সন্যাশনাল কোম্পানি তারা যেভাবে সম্পদগুলোকে গ্রাবিং করছে, প্রাকৃতিক সম্পদগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, সেই স্বার্থে ব্যবহার করার জন্য এই ট্রান্সন্যাশনাল কোম্পানিদের চাই একেবারে বেগার শ্রমিক অথবা কম মূল্যের শ্রমিক। এই যে সিএএ, এনআরসি, ডিটেনশন ক্যাম্প, যে সমস্ত মানুষগুলোকে রাখার পরিকল্পনা করা হয়েছে, তাদের কি এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে? আমাদের তো সন্দেহ হচ্ছে যে যখন আমরা বুঝতে পারি ট্রান্সন্যাশনাল কোম্পানিদের এর মধ্যে রয়েছে, তারা এক একজন
তাদের ঠিকা শ্রমিকদের আরেকটা কোম্পানির কাছে বিক্রি করতে পারবে। অর্থাৎ দাস প্রথা, সেই দাস প্রথাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার, যেখানে ভারতবর্ষের সংবিধানে রয়েছে মানুষের অধিকার, সেই মানুষের অধিকার খর্ব করে দিয়ে ট্রান্সন্যাশনাল কোম্পানির দাসত্ব গোলামি করার জন্য, ভারতের মানুষকে ব্যবহার করার জন্য ষড়যন্ত্র করছে মাননীয় কপিল কৃষ্ণ ঠাকুর। একদম সঠিক, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা ভারতবর্ষে শুরু হয়েছে তাই নয়, এটা পৃথিবীর ধনতান্ত্রিক অনেকগুলো দেশে এখন এটাই চলছে। মানুষকে যে কোনো ভাবেই হোক তাকে বিপদে ফেলে তাকে একেবারে দাস শ্রমিকে পরিণত করো, এবং এই বড় বড় বহুজাতিক যে কোম্পানিগুলো আছে তাদের মুনাফার জন্যে পুরনো কালের যে দাস প্রথা প্রায় সেখানে আবার ফিরে যেতে তারা সচেষ্ট হয়েছে। এইখানেই হচ্ছে আরেকটা ষড়যন্ত্র চলছে সরদেববাবু, সেটা আমাদের বলা দরকার, যে এই যে আদিবাসী মানুষ বা এই যে অসহায় নিরক্ষর মানুষ, তাদের উপরে যে আক্রমণটা আপনি বললেন যে এরকম একটা আপনারা দেখে এসছেন, তো এই খবরটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আমরা জানি না যে এরকম একটা আমাদের রাজ্যেই এরকম বৃহৎ কোম্পানিগুলো তারা এটা করছেন, এটা কিন্তু কেউ জানে না তারা কিভাবে করছেন। হচ্ছে এটা উড়িষ্যায় আপনি জানেন যে সেখানেও এটা হচ্ছে। তো এইটা কি হচ্ছে যে যখন এই আদিবাসীদের পক্ষে আপনি গেলেন, আপনি দাঁড়ালেন, আমরাও অনেকগুলো প্রোগ্রামে গেছি। 2017 সালে পশ্চিম মেদিনীপুরে আদিবাসী পরিবারগুলোকে সেখানে অস্পৃশ্য করে দেওয়া হয়েছিল, একঘরে করে দেওয়া হয়েছিল গ্রামে, এবং তাদের যে একটা আদিবাসীদের থান থাকে, আদিবাসীরা যেখানে পুজো প্রার্থনা করেন, সেই থানটাকে বেদখল করার চেষ্টা হচ্ছিল। তখন আমরা গেছি, কিন্তু আমরা গেছি সেখানে, দলিত রাজনৈতিক নেতৃবৃন্দ গেছে, দলিত সমাজকর্মীরা গেছে, এমনকি মতুয়া নেতৃত্বও গেছে সেখানে। এই যে দাঁড়াচ্ছে তাদের পাশে, ওই আদিবাসীদের পাশে দাঁড়াচ্ছে, এবং তারা হয়তো বুঝতে পারছে না যে তাদের যে মারাংবুরু থান হোক বা অন্য থান হোক সেটা বেদখল হয়ে যাবে, সেখানে একজন পুরোহিত গিয়ে মন্ত্র পড়বেন, এবং আদিবাসীরা, আমরা দেখেছি যে আদিবাসীরা পুরোহিত মন্ত্র পড়িয়ে দিচ্ছেন আদিবাসীদের। ভাবুন আপনি কি ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন চলছে, আদিবাসীদের পুরোহিত মন্ত্র পড়িয়ে দিচ্ছেন। তো এই যে আমরা গেলাম, এটাতে তারা আতঙ্কিত, তারা দেখছেন এই যে আদিবাসী মানুষ, এই যে অসহায় নিরন্ন শ্রমজীবী মানুষ, এদের পাশে তো এরা দাঁড়িয়ে যাবে। সুতরাং কি করছেন, এরা একটা ভাঙন ধরাচ্ছে এই আদিবাসী ভাইদের কাছে গিয়ে, তারা বলছে যে দেখো ওরা কিন্তু তোমাদের সব গ্রাস করছে। আসলে গ্রাস করবে, ওরা গ্রাস করেছে, আপনি যে ছবিটা আনলেন, তারা গ্রাস করছে। এই গ্রাসে যাতে আমরা তাদের পাশে দাঁড়িয়ে বাধা না দিতে পারি, চুনি কোটালের সময় তো আমরা তাই দাঁড়িয়েছিলাম, তখন আদিবাসী এবং আমরা কয়েকজন 1992 সালে। এই যে ব্যাপারটা এরা দেখছেন যে এরা তো দলিত এবং যে আদিবাসী, এরাতে এককাট্টা হয়ে যদি যায় তাহলে তো বিপদ, তীব্র প্রতিরোধ গড়ে উঠবে। আমার আদিবাসী মানুষরা তো সরল সোজা, এদের যেমন পূর্ববঙ্গের উদ্বাস্তু মতুয়াদের যেমন একটা টোপ দেখিয়েছে তোমাদের নাগরিকত্ব দেবো, কেউ নাগরিকত্ব দেয়নি এই মিথ্যা কথা বলে, তাদেরও নিশ্চয়ই কোনো মিথ্যা কথা বলেছে। আপনি সমীক্ষা করতে গেলে সেই মিথ্যাটাও সামনে চলে আসবে। আমাদের মনে হয় যে এই মিথ্যাগুলোকে ভাঙবার জন্য যারা সচেতন মানুষ, যারা দলিত আদিবাসী প্রগতিশীল, যারা প্রকৃতপক্ষে উন্নয়নের স্বার্থে, শোষণ মুক্তির স্বার্থে কাজ করে থাকেন, আমরা জানি প্রচুর আছেন, তারা এদেরকে একসঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।